জি স্যার। বলেন। স্যার বেশ কিছুদিন আগে আমার যে বুকে ব্যথা ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হতো, হাইড্রোসিয়াম খাওয়াতে ভালো ছিলাম। পরবর্তীতে বেশি একটা ইমপ্রুভ হয় না, আবার মাঝে মাঝে হয়। এটা দেখাতে টেস্ট করলাম কিছু, টেস্ট করাতে লানে একটি ইনফেকশন ধরা পড়ছে। এখন হাইড্রোসিয়াম এতদিন ভালো ছিলাম, এখন খুব বেশি ইমপ্রুভ হচ্ছে না। হচ্ছে মাঝে মধ্যে সরিনামার থুজা খাইছে, আর কিছু খাইনি এখনো। এর পরবর্তীতে এখন কি লাঙে লাঙে করতে পারি আর কি? ইনফেকশন যদি ধরা পড়ে তাহলে অবশ্যই আহ 28 দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, জি জি 28 দিয়ে শুরু করতে হবে। তো সেই হিসাবে এখন 28-এ যেতে হবে। জি। এর পরবর্তীতে কি অন্য কিছু মাঝে মধ্যে অ্যাপ্লাই করা লাগবে, না শুধু 28 কন্টিনিউ করবো আপাতত? মাঝে মধ্যে অ্যাপ্লাই তো করা লাগবেই, অন্যান্য সব দিক হিসাব করে চলতে হবে। আচ্ছা, কি অ্যাপ্লাই করতে পারি এর পরবর্তীতে? কি আপনার কাছ থেকে জেনে নিব তারপরে, নাকি আপাতত শুধু এটাই চলবে? আপাতত এটা চলবে, আর মাঝে মধ্যে যেটা অ্যাপ্লাই করতে হয় আমাদের সব রোগীর ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক সাইকেলের মেডিসিন গুলো ঘুরে আসা, এইটাই হচ্ছে মাঝে মধ্যে অ্যাপ্লাইয়ের বিষয়। হ্যাঁ, জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে, কাশির ক্ষেত্রে আমরা হাইড্রোসিয়াম কাপিং দিয়ে আর 200 দিয়ে থাকি। এই ক্ষেত্রে কি অল্টারনেট এখন খেতে হবে, না এখন কথা একসাথে হচ্ছে সিএম এর এখন সাথে? কথা হচ্ছে যে কাশির ক্ষেত্রে যদি আমরা নিতান্তই বেঁধে যাই, তাহলে অবশ্যই 03-র আশ্রয় নিতে হবে। ঠিক আছে? জি কাশি তো আমরা আমাদের প্রসিডিওর অনুযায়ী করলাম, করে হচ্ছে না, জি। তখন 03-র আশ্রয় নিতে হবে। হুম। স্যার আর মনে করেন যে একবার অ্যাপ্লাই করলাম, ঠিক হয়ে গেছে, আবার 1-2 মাস পর আবার হলো, তখন আমরা কি অ্যাপ্লাই তখন করতে একই পারি? একই নিয়ম অ্যাপ্লাই করতে হবে। হুম। 1-2 মাস পর আবার আসতেই পারে, ঠান্ডা লাগতে পারে, গরম যে পরিমাণ গরম, বাইরে ঘোরাঘুরি করছে, গা ঘামছে, নানান অসুবিধা হতেই পারে। জি স্যার। জি শুক্রিয়া স্যার। জি। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাইদুদ্দিন বলেন। স্যার টিবি হয়ে বা অন্য যে কোনো কারণে যদি ফুসফুসে ইনফেকশন হয়, তাহলে কি আমরা এখানে কাপিং ওষুধ ব্যবহার করব? না, কাপিং ওষুধ ইনফেকশন, এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে কাপিং ব্যবহার করার দরকার নেই। আচ্ছা আচ্ছা স্যার, ওই যে জন্মেই যে সেতি কাপিং এর সেতির স্পট। কাপিং এর যে ক্ষেত্রগুলোর জি। কথা বলা হয়েছে, ওকে। কাপিং শুধু ওই ক্ষেত্রগুলো, ওই 4টা বিষয় মাথায় রেখেই কাপিং এর বিষয়টা আসবে। আচ্ছা আচ্ছা, ওই যে জন- জি স্যার, ওই জন্মেই যে সেতি সেতি স্পট, এক্ষেত্রে আমরা কি হাইড্রো 38 দিয়ে শুরু করতে পারি হ্যাঁ, শিশু হাইড্রো বাচ্চা? হাইড্রো 38 দিয়ে শুরু করতে হবে। এবং স্যার ওই পটেন্সি কি ওখানে লাগাতে হবে? হ্যাঁ, লাগাতেও যেতে পারে, আবার খাওয়ার জন্য দেওয়া যেতে পারে, আবার উভয়টাই করা যেতে পারে। একদম শিশু বাচ্চার ক্ষেত্রেও 38ই দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আসলে অন্ডকোষের একটা ছোট একটা বড়, একটা 35 বছর বয়সী একটা ছেলের, তা আমি 20 দিন হাইড্রোফোবিনাল সিএম 20 দিন চালানোর পরে হাইড্রো 26 1 মাস চললো, তাতে কোনো উন্নতি নাই। সেদিন আসলে তো 28 দিলাম, গত পরশু দিন। স্যার এখানে কি 28 দেওয়াটা ঠিক হলো, না কি আরো যদি উন্নতি না হয় অন্য কোনো পটেন্সি দেওয়া যাবে? মাঝে আপনি স্যার সরিনাম শুরু এবং করেছিলেন কত থোজা দিয়ে? দিছি। শুরু করেছিলাম সিএম দিয়ে। না, সিএম দিয়ে শুরু করা ঠিক হয়নি, আপনার 28 দিয়ে শুরু করাটাই উচিত ছিল। এর আগে স্যার একটা রোগীর আমি ওই সিএম দিয়ে শুরু করাতে দেখা গেল যে তার ওই জিনিসটা ঠিক হয়ে গেল। আচ্ছা, সেই সিএমএই। অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। জি। জি, ঠিক কিন্তু আছে, এইবার তো সমস্যা সিএম নেই। দিলাম, তারপর এখন আপনি 28 থেকে শুরু করেছেন, সামনের দিকে এখন সমস্যা নেই। ও, আচ্ছা। আর একটা স্যার ব্যাপার হচ্ছে যে হঠাৎ যদি অ্যালার্জি হয়, হঠাৎ অ্যালার্জি যেটা হচ্ছে আপনার বাগানে গেলে কি ঝাড়ু টাড়ু দিলে কি ঘর পরিষ্কার করলে কি চিংড়ি মাছ পুঁটি মাছ খেলে পরে গায়ে দুমড়া দুমড়া ওই যে আপনার আমবাত মতো বের হয়, প্রচন্ড চুলকায়, এক্ষেত্রে স্যার
দেখেন এগুলো কত তো পটেন্সিয়াল। সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো একটু সময় লাগবে, সময় দিতে হবে। এগুলো অ্যালার্জেটিক প্রবলেম, তো অ্যালার্জেটিক প্রবলেম দ্রুত যাবে না, একটু সময় লাগবে, সময় দিতে হবে। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওই একই অ্যালার্জির যে ট্রিটমেন্টটা, ওই ওই ট্রিটমেন্ট করলে এটা হবে? আচ্ছা, চুলকানি টুলকানি অ্যালার্জির জি যে জি জি ট্রিটমেন্ট। জি। আচ্ছা, হামের রোগীতে আমরা যে 01 দিয়ে শুরু করি, পরে হাইড্রোসিএম দিই, এতেও যদি সেটা কভার না হয়, তাহলে কি এখানে পটেন্সি কি বাড়াতে হবে? একটা রোগীর ক্ষেত্রে স্যার এটা কিছুটাই কভার হচ্ছে না, 4-5 দিন হয়ে গেল, কোনো মানে যেমন উন্নতি হওয়ার কথা তেমন হচ্ছে না। এক্ষেত্রে কি স্যার পটেন্সি বাড়াই দেবো হাইড্রো? হ্যাঁ, পোটেনসি বাড়ান, সমস্যা নেই, পোটেনসি বাড়াতে হবে। সিএম এর মানে পটেন্সি কি 01 দেওয়ার পরে সিএম যেহেতু সেহেতু ওটা সিএম এর পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনার পাওয়ার বাড়াতে হবে। বারবার এখানে কি স্যার 15-18 দেবো, না একবারে 28 চলে যাবো? না, 15-18 এভাবে করে গেলে। দেওয়া দিলে যেতে জি। পারে। এই যে সমস্যা। জি স্যার, আছে। আচ্ছা, আর কেউ কিছু? না স্যার। কারো কিছু বলার আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। বলতেছে যে আমাকে জাল আলের পেটে পেট খালি হলেই পেটের নাভির চারিপাশে ব্যথা করতেছে। আচ্ছা, ওর কি ওষুধ দেবো? হাইড্রো দিয়ে শুরু হোক, আর কার্বোভেজ 200 ও খাক। না, ও তো হাইড্রো মানে খাইয়েছে, ও তো সিবি 200 খাচ্ছে। সিবি 200-তে কমছে না? না, সে তাহলে আবার সেই একই অবস্থা। সিবি 10 খেতে হবে। আচ্ছা, আর ও ছেলের সে দুধ উঠানো তো বন্ধ হচ্ছে না, হ্যাঁ, হাইড্রো সিএমও বন্ধ হয়নি, সে দুধ খুব উঠছে। বয়স কত? 4 মাস। 4 মাস। যদি না হয় তাহলে কার্বোভেজ দিয়ে কার্বোএনিতে আসতে হবে। কার্বোভেজ 200 দিছি, তাও কাজ হয়নি। হ্যাঁ, তাহলে এনিমেল কার্বো এনিমেলিস 200 কি দেবো হ্যাঁ, না সিএম দেবো? 200। আর ওর নাভিটা কিন্তু এরকম ফুলা বড়, হ্যাঁ, তো ওইটাও কমতেছ না, ছোট হচ্ছে না। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান সাগর বলছিলাম। জি জি, কেমন আছেন? বলেন। হ্যাঁ, আমার একটা পেশেন্টের বুকে ব্যথা, মানে বুকে ব্যথা মিন্স স্তন, ছেলেদের যে স্তন থাকে ওই স্তনে ওনার একটু ভিতরটাতে চাকা চাকা একটা ভাব হয়েছে, এবং তাতে ব্যথাও আছে। চাকা চাকা একটু ভাব, মানে ফোলা টাইপের। অন্য স্তনে নর্মাল, আর অন্য ওই স্তনটা ওনার হঠাৎ করেই এটা হয়েছে, ওনার ফোলা ভাবটা হয়েছে, এবং ব্যথা আছে এবং চুলকাচ্ছিল। তো আমি এখানে হাইড্রো 28 দিয়ে শুরু করেছিলাম, সিবি সিএম দিয়েছি, হাইড্রো 46 পর্যন্ত চলছে আমার। এরপরে আপনার পরামর্শে মেডো সিএম সপ্তাহে একদিন করে চালাচ্ছিলাম, তো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। 15 দিন ধরে তার 6 বারে ওষুধ চেঞ্জ করে আজকে এখন পর্যন্ত আজকে হাইড্রো 46 মানে 046 আর সিবি 10M আর মেডোনিয়াম সিএম এটা চলমান। তো রুগীটা বেশ কিছু একটু হতাশাগ্রস্ত যে দৃশ্যমান উন্নতি হচ্ছে না, হয়তো আমার ট্রিটমেন্টটা সেভাবে সঠিক হচ্ছে না। কতদিন ওষুধ দেওয়া হলো, কতদিন? 15 দিন। 15 দিন। ব্যথা গেছে? ব্যথা যাচ্ছে আসছে হঠাৎ বৃষ্টির মতো। আচ্ছা, আপনার সমস্যাটা হয়েছে এই ধরনের রুগী এত দ্রুত ইমপ্রুভ হয় না। প্রথম কাজ হচ্ছে, যখন আমরা ব্রেস্টের এই ধরনের রুগী পাবো বা ব্রেস্ট টিউমারের রুগী পাবো, তাদের যদি ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ ব্যথা কমিয়ে ফেলা, এবং ব্যথা যন্ত্রণা যাই থাক সেটা কম করে এনে তারপর আমাদের সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। এটা এত দ্রুত ঠিক হয়ে যায় না।
এখানে আপনি এখন কার্বোভেজে যাবেন, কার্বোভেজের উপরেই থাকবেন। হাইড্রো থেকে বের হয়ে যান, বের হয়ে সরিনাম থুজা করে কার্বোভেজে চলে যান। কার্বোভেজে যাবেন এবং কার্বোভেজে থাকবেন। আমার কাছে না শুনে পোটেন্সি পরিবর্তন করবেন না। আচ্ছা, কার্বোভেজ কত দিয়ে সিএনজি শুরু করবো? হ্যাঁ, সিএমজি শুরু। আচ্ছা তাহলে রুটি মানে এটার মেনলি প্রবলেমটা কি হয়? মানে এটা আমাদের যে শুরু, এটা তো হঠাৎ করে শুরু হয়েছে, এটা কি হরমোনের কারণে হয়ে থাকে? এটা হরমোনের কারণে হতে পারে, অন্য কোনো কারণও থাকতে পারে, বা চাপ লাগা হতে পারে, বা হচ্ছে যদি ইয়ে হয়, এই মেমোরি গ্ল্যান্ড গুলো একটু ইয়ে হয়ে যায়, ফুলে যেতে পারে, সেজন্য হতে পারে। নানান অসুবিধা থাকতে পারে। এখন এক্স্যাক্টলি কি টেস্টের প্রয়োজন কারণে আছে হয়েছে কি? সেটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা মুশকিল। টেস্টের প্রয়োজন আছে কি? আপাতত টেস্টের প্রয়োজন নেই। রুগী যদি খুব বেশি কনসাস হয় তাহলে আপনি টেস্টে পাঠাতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? ভাই, প্রসূতি মায়েদের আপনার যে দুধ পাতলা এর জন্য কি প্রসিডিউর? হাইড্রোকেসিস, সরিনাম, কার্বোভেজ, কার্বাইনি, কিন্তু পরিবর্তন আসছে না। কথা বুঝিনি, আমি প্রশ্নটা বুঝিনি। প্রসূতি মায়েদের মানে বাচ্চা হওয়ার পরে মায়েদের যে দুধ পাতলা হয়, হ্যাঁ, দুধটা খুবই পানির মতো পাতলা। আচ্ছা, তাতে অসুবিধা কি হচ্ছে? বাচ্চা খেলেই বমি করছে। আচ্ছা, বাচ্চা খেলে বাচ্চা খেলে বমি বমি করছে, করছে, সেই পায়। ক্ষেত্রে সেই জি ক্ষেত্রে মানে আমাদের এখন কি করা যাবে, তাই তো? জি। আচ্ছা, বাচ্চার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। বাচ্চার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কিনা? বাচ্চা ট্রিটমেন্ট দিলে বাচ্চা ভালো থাকছে, বাট যখনই বুকের দুধটা খাচ্ছে তখনই তার সমস্যা হচ্ছে। কোটা দুধ আচ্ছা, খেলে সমস্যা হচ্ছে না। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স হলো 1.5 মাস। 1.5 মাস। ওটার দুধ খেলে জি সমস্যা হচ্ছে না, বুকের দুধ খেলে সমস্যা হচ্ছে? জি ভাই। আচ্ছা, আপনি মায়ের জন্য কি কি করেছেন? হাইড্রোফোনাম সিএম দিয়েছিলাম 26-28, তারপরে সরিনাম সোজা 1 ডোজ দিয়ে, কার্বোভেজ, কার্বাইনি, আর টিউবারকুলার 1 ডোজ দেওয়া ছিল ভাই। 7 দিন থেকে এইভাবে চলছে, কিন্তু ওইভাবে কোনো রেসপন্স করছে না। আচ্ছা, আপনি কার্বোহাইড্রেট 10 ml এই রাখেন। বিষয়ে আমাকে কথা ছিল। ভাই কার্বাইনি 10 হ্যাঁ, 3 বার কার্বোহাইড্রেট না 10 2 ml বার? রাখেন। এই বিষয়ে আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, যদি জি জি বলেন। কার্বোহাইড্রেট 10 ml রাখবেন, আর জি পরবর্তীতে আপনি আমাকে জানাবেন। জানানোর পরে তারপরে যদি মনে হয় তাহলে। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু বলার আছে কিনা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি বলবো? হ্যাঁ, ইউসুফ সাহেবের কাছ থেকে শুনে নি আগে, তারপরে মারুফ সাহেব জি আসেন। স্যার। সালাম আলাইকুম। স্যার ভালো আছেন? জি, বলেন। স্যার আমার একটা ফাইল ছিল, এই দীর্ঘদিন থেকে মেডিসিন চলতেছে। তা এখন ওই জ্বালা পোড়া ব্যথা এগুলা নাই, কিন্তু এখন ওই ফুলেটা কমতেছে না স্যার। ফুলেটা কখনো বাড়ে, কখনো কমে। যখন কমে তখন ওই গোস্তটা হাতে লাগে, আর যখন বাড়ে তখন সাইরোকিনের সাইড ফুলে থাকে। এখন চলতেছে টিউবারকুলিনাম টেনাম সকালে, আর থুজা টেনাম চলতেছে রাত্রে। এখন আজ প্রায় 1.5 বছর আমার কাছে রুগীটা। আপনি টিউবারকুলিনাম এবং থুজা বন্ধ করেন। জি কার্বোহাইড্রেট 200। জি। আপনার ওইখানে এত গ্যাঞ্জাম কিসের?
জি, ইউসুফ সাহেব আপনার ওখানে গ্যাঞ্জাম কিসের? ওই যে দোকানে মানুষ। ইউসুফ সাহেব আপনি শুনে নেন, কার্বোভেজ 200, কার্বোয়েনি 200, এই দুইটা ওষুধ রেগুলার চলবে। আর মাঝে মাঝে আপনি সিফিলিনাম দেবেন 10 ml, মাঝে মাঝে সিফিলিনাম 10 ml দেবেন। 1 মাস পরে এই রুগীর আপডেট জানাবেন। অমলবাবু বলেন। হ্যাঁ দাদা, জাহিদ ভাই, জি। ওই চোখের পাতায় টিউমার, আমি এই হাইড্রোভার্বন 28 দিয়ে শুরু করছি, থেকে উপরে আস্তে আস্তে উপরে উঠবো। এই চোখের পাতায় চোখের টিউমার, পাতায় এটা টিউমার, শুরুটা হবে হাইড্রোফোবিনাম 20 দিয়ে। ও হাইড্রোভার্বন 20, আস্তে আস্তে উপরে উঠবো নাকি? 22 সর্বোচ্চ যাওয়া লাগে, এর বেশি যাওয়া লাগে না। আচ্ছা, এর সঙ্গে অন্য কোনো পটেন্সি দিব? অন্য কোনো মেডিসিন থুজা বা অ্যাডভাইস দিতে পারেন, কিন্তু সাধারণত খুব বেশি লাগে না, টেনশনের কিছু নাই, এটাতেই চলে যায়। আচ্ছা আচ্ছা, তো 20 দিয়ে 22, 21, 22 এই তিনটা ডোজে দিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 20 দিয়েই ছাড়েন। অনেক ঠিক দূরের আছে, পেশেন্ট নাকি? ধন্যবাদ। হ্যাঁ, দূরের স্যার আসসালামু আলাইকুম। আসলাম, মারুফ বলেন। দূরের পেশেন্ট। স্যার একটা মহিলা, বয়স তার 65, তার প্রস্রাব ফুটা ফুটা হয়। প্রতিদিন হয়তো আপনার সারাদিনে 100 ml এর মতো প্রস্রাব হয় মাঝে মাঝে। অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছে, তো ডাক্তাররা সন্দেহ করতেছে যে ওনার প্রস্রাবের এমআরআই করাইছে, তাতেও ধরা পড়েনি। হয়তো কোথাও ব্লক আছে প্রস্রাবের নালীতে, যার কারণে এরকম হচ্ছে, জি। কিন্তু কোনো টিউমার বা অন্য কোনো কিছুই ধরা পড়েনি। আচ্ছা, এই অবস্থায় আছে এখন। এক্ষেত্রে কত দিয়ে শুরু করা যায় বা কিভাবে কি করা যায় এটা? আপনি হাইড্রোসিএম দেবেন, আর এক্ষেত্রে মেডোরিনামটা দেন, মেডোরিনাম 1 ml দেবেন। 1 ml দেবো না? জি। রিপিট ডোজ দেবো এটা? হ্যাঁ। 1 ml দিনে 3 করে এরকম? জি জি হুম। আচ্ছা, এটা কি আর সিএম একবার দিয়ে ওটাতে চলে যাবো, ওটাতেই রাখবো, জি। আর এটা সিএম বন্ধ থাকবে? ইউরিনের ইনফেকশন থাকতে পারে, যার জন্য এটা হতে পারে। হ্যাঁ, জি। হয়তো আচ্ছা। সেটা ধরা পড়ছে না, কিন্তু থাকতে পারে। জি জি। আচ্ছা আচ্ছা। আর স্যার আর একটা হলো, যাদের আপনার বোন মেরু ক্যান্সার ধরা পড়ছে, তো এদের কিভাবে শুরু করা যায়, বা এগুলা তেমন কোনো উন্নতি পাওয়া যায় কিনা? হ্যাঁ, বোন মেরু ক্যান্সার আসলে ক্যান্সার তো যে সময় ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না। তো জি তারপরেও যদি রুগীরা আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আমাদের তো সেবা দিতে হবে। তা আমাদের কাজ হচ্ছে যন্ত্রণা কমিয়ে রাখা। জি। সেক্ষেত্রে কি আপনার সিবি 10 নাকি হাইড্রোতেই থাকবে? সিএম দিয়ে শুরু হবে, কেন দরকার থো লাগলে না নিচে কেন? নামতে হবে। আচ্ছা আচ্ছা। সিবিসিএম, জি, সিবিসিএম নাকি হাইড্রোসিএম? হাইড্রো সিএম প্রথমে, তারপরে সিবিতে যেতে হবে। হাইড্রো হাইড্রো যতদিন কাজ করে ততদিন হাইড্রোতে। আচ্ছা আচ্ছা। জি স্যার, জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শহীদুল বলো। স্যার, অ্যানাল ফিসার আর
ফিস্টুলা দুটার মধ্যে তো পার্থক্য আছে স্যার। অ্যানালফিসার হলে স্যার কি করা যায়? এখানে তো প্রচন্ড যন্ত্রণা হয় এবং কেউ আর অপারেশনের কথা বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি কি ওষুধ দেওয়া যায়? অ্যানাল ফিসার হলে যন্ত্রণা হয়, আহ ফিস্টুলা হলেও যন্ত্রণা থাকে, সেইটা সমস্যা না। ঠিক আছে, ওষুধ ওষুধ দিতে হবে। ওই যে আহ, প্রথম কাজ হচ্ছে যন্ত্রণা কমানোর জন্য, পাইলসের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কমানোর জন্য যেটা আছে সেই প্রসিডিওর অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা। আর একটা ভালো খবর বলি, সেটা হচ্ছে আগামীতে আমাদের যে সেমিনারটা হবে সেটা কোরবানি ঈদের পরে সিদ্ধান্ত নেব। তবে সেটা হবে ইনফার্টিলিটির উপরে, বন্ধ্যাত্বের উপরে সম্পূর্ণ। আর সাথে সুগার মানে ডায়াবেটিক্স এবং থাইরয়েড এর আপডেট থাকবে। যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও ইতিমধ্যে জানাবেন। ডায়াবেটিক্স এবং থাইরয়েড নিয়ে সেটা সলভ করার চেষ্টা করা হবে। এবং সামনের সেমিনারটা আমরা শুরু করবো ইনফার্টিলিটি নিয়ে, বন্ধ্যাত্ব। মারুফ সাহেব বলেন। জি স্যার, খুব ভালো হয়। তো ডায়াবেটিস সেটা কি স্যার ওই আগের যে ভেন্যু ছিল ওটাতেই হবে? ওইটাতেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, জি স্যার, ইনশাল্লাহ জি। এটা ভালো হয়। ডায়াবেটিস ওষুধ খাওয়ার পরে কমে যায়, কিন্তু পরে তো ওষুধ খাওয়া বন্ধ রাখলে আবার আগের মতো ফিরে আসে ডায়াবেটিসটা, কিন্তু এটার জন্য কি করা যায়? শহীদুল, ফিরে আসবে না, ফিরে আসবে না। তুমি যদি সঠিকভাবে প্রসিডিওরটা ফলো করো তাহলে ফিরে আসার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত এরকম হয়নি। হ্যাঁ, হচ্ছে কিরকম, যে একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আর কমছে না, ওষুধ পরিবর্তন করেও কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে একটা কথা হতে পারে। এর ছাড়া যে আবার আগের মতো হয়ে যাচ্ছে, বিষয়টা এমন হবে না। যদি রুগী আমাদের কথা মেনে চলে, আর যদি রুগী আমাদের কথা মেনে না চলে, তার খাবার তার ব্যায়াম এগুলো যদি ঠিকঠাক না রাখে, তাহলে তাকে তার ওই জায়গায় দাঁড় করিয়ে রাখাটা মুশকিল হবে। তবে স্যার ডায়াবেটিস রোগীর একটা বিষয় যেটা বেশি বোঝা যায় যে টেনশন করে, প্রচুর টেনশন করে। এবং আমি দুই একটা রোগীর সাথে কথা বলে যেটা দেখছি, ওই যে রাত্রে টেনশন করে তারপরের দিন বা তার ওই সপ্তাহে দেখা যায় বেড়ে যায়। তো সরিনামে এক ডোজ দিলে পরে আবার এটা ঠিক হয়ে আসে। দেখেন, আমি যেটা আমাদের যে প্রসিডিওরটা তৈরি করা হয়েছে, আমি সেখানে জি, বলেছি জি, যে যখন ছাড়ানো হবে তখন কি নিয়মে ছাড়ানো হবে এবং সরিনাম কতদিন তার কাছে রাখতে হবে। জি, জি, ঠিক আছে, তো এইসব বিষয়গুলো ভালো করে শুনতে হবে, প্লাস ওষুধের ব্যবস্থা করতে হবে। তবে এরকম হওয়ার কোনো সুযোগ নেই, এখন পর্যন্ত হয়নি। বহু রুগী দেখা হচ্ছে, বহু রুগী তাদের ইনসুলিন ছেড়ে দিচ্ছে, ট্যাবলেট ছেড়ে দিচ্ছে, আমাদের ওষুধের উপরেই আছে, সেটা খুব বেশি জি, সময় লাগছে না। তো এই জন্য জি, এই ডায়াবেটিক্সের এই প্রোটোকল যদি কেউ ঠিকঠাক মতো ফলো করে, আর যখন রুগী এই ধরনের কমপ্লেন করবে তখন যদি সম্পূর্ণভাবে বিষয়গুলো অবজার্ভ করা হয়, তাহলে একটা কিছু খুঁজে পাওয়া যাবে এবং তার সেই মতে চিকিৎসা দেওয়া যাবে। এটা নিয়ে আর দুর্ভাবনার কিছু নেই। এর দুশ্চিন্তার দিন শেষ। এখন ডায়াবেটিক্স মুক্ত হবে সবাই ইনশাল্লাহ। আর কেউ কিছু? আর কারো কিছু বলার আছে কিনা? আর এখন তো আমরা শুধু প্যাথোলজিক্যালের উপরে ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু ফিলোসফি কি এখন আর প্রয়োজন হচ্ছে না নাকি? হ্যাঁ, ফিলোসফির প্রয়োজন হলে ফিলোসফিতে যেতে হবে, কিন্তু আমরা যেভাবে সাইকেলটা সাজিয়েছি এতে করে ফিলোসফির প্রয়োজন হচ্ছে না। একেবারেই হাতে গোনা আহ, কয়েকজন কয়েকজন। তো সেই হিসাবে আমরা যেটা করেছি সেই হিসাবে দৌড়াতে হবে। এবং যদি দেখা যায় যে ফিলোসফি করা দরকার, তাহলে ফিলোসফি করতে হবে।
আমাদের অলরেডি আলোচনা শুরু হয়েছে, ধারাবাহিকতা চলবে এবং ফিলোসফিটা কিভাবে বের করতে হবে সেটাও পাওয়া যাবে। আর কারো কিছু? আচ্ছা, আমরা গত ক্লাসের আগের ক্লাসে পিআরএস নিয়ে কথা বলছিলাম, সেইটা কোন পর্যন্ত বলেছিলাম যদি কেউ একটু বলতেন। কারো মনে আছে? পিআরএস নিয়ে কথা বলছিলাম, কোন পর্যন্ত বলেছিলাম কারো মনে আছে কিনা? পিআরএস পজিটিভ নেগেটিভ, পজিটিভের বিভিন্ন লক্ষণগুলা চলতেছিল। আচ্ছা, নেগেটিভে যায়নি তাই তো? না, নেগেটিভে ওইভাবে যাওয়া হয়নি, আচ্ছা পজিটিভটাই চলতেছিল। খুব ভালো ছেলে, খুব ভালো এগুলা। আচ্ছা আচ্ছা। তো পজিটিভ, পিআরএস পজিটিভ এবং নেগেটিভ দুটোই হয়। তো পজিটিভ নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। আমরা আজকে পজিটিভের কিছু অংশ টেনে আমরা সরাসরি নেগেটিভে চলে যাব। পজিটিভ মানে শুধুই ভালো, যেখানে তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, তাকে কোনো কিছুর কথা বলতে হয় না, সে যত ছোট হোক বা যত বড় হোক, তার জন্য বাড়ির অন্য কোনো মানুষের কোনো পেরেশানি নেই। সেই বিষয়টা হচ্ছে পজিটিভের বিষয়। সে এমনও হতে পারে তার কখনো অসুস্থতা নাও হতে পারে, আবার তার কোনো ধরনের কোনো অসুবিধা নাও থাকতে পারে, কোনো ডিমান্ড না থাকতে পারে, কোনো চাওয়া না থাকতে পারে, কোনো অভিযোগ না থাকতে পারে। হয়তো এমন হয়েছে বাচ্চারা বাচ্চারা খেলছে, সেখানে কেউ তাকে মার দিয়েছে, সেটা সে কান্না হয়তো অল্প একটু করে থেমে গেছে, সে বিষয়ে কোনো অভিযোগ সে জানাচ্ছে না তার প্যারেন্টসকে। এইগুলো, এরকম বিষয়গুলো হচ্ছে হাইড্রোফোবিনামের পজিটিভ সাইড। এখানে রাগ থাকবে না। রাগহীন একটা মানুষ, যার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই, সবার কাছে সেই মানুষটা এক বাক্যে ভালো, এইটা হচ্ছে হাইড্রোফোবিনামের পজিটিভ সাইড। এটা হাইড্রোফোবিনামের ভয়ঙ্কর পজিটিভ সাইড। এবং যে মানুষটা আর নেগেটিভ সাইডে যাবে, সেই মানুষগুলো এরকম হবে, ভয়ঙ্কর রাগী হতে পারে, ভয়ঙ্কর ধরনের অসুস্থতা, বারবার অসুস্থতা, সেই অসুস্থতার কারণে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়। ছোটখাটো সমস্যা বড় জটিল আকার ধারণ করে, এবং তার ভালো ডাক্তারের কাছে নেওয়া, হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া, এগুলো ছাড়া তার সুস্থতা আশা করা যায় না। তার সহজেই কোনো রোগ ধরলে সহজে যায় না। ছোট রোগ দিয়ে শুরু হচ্ছে, হয়তো একটু ঠান্ডা লেগেছে, এবার শ্বাসকষ্ট পর্যন্ত চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে পাশের আরেকটা বাচ্চা ঠিকই একই সাথে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছিল, দুজনের একসাথেই। ওই বাচ্চাটা হালকা একটুখানি প্যারাসিটামল দেওয়া হয়েছে, ঠিক হয়ে গেছে, কিন্তু এর অ্যান্টিবায়োটিক দেওয়া বা পরবর্তীতে আরো বেশি সমস্যা হওয়া, তাকে হাসপাতালে নেওয়া বা ডাক্তারের কাছে নেওয়া, ইনহেলার দেওয়া বা নেবুলাইজিং করা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় তার করতে হচ্ছে তার সুস্থ করার জন্য। এটা হচ্ছে হাইড্রোফোবিনামের ভয়ঙ্কর খারাপ দিক। এমন একটা মানুষ, সে হয়তো অসুস্থ না, কিন্তু তার কোনো সময় স্থিরতা নেই, সমস্তটা সময়, সব সময় সে অস্থির অস্থির অস্থির। বাড়িতে যতগুলো মেম্বার আছে সবাই তার জন্য একেবারে অস্থির হয়ে যাচ্ছে, কোনোভাবেই তাকে স্থির রাখা যাচ্ছে না। সব সময় মানুষ আতঙ্কিত থাকে যে এ কোথায় পড়বে, কোথায় লাগবে, কোথায় কাটবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে একটা মানুষ যখন এই রকম বহুমুখী কমপ্লেন নিয়ে সারা দিন ব্যস্ত থাকতে পারে, সেই মানুষটা শুধুমাত্র হাইড্রোফোবি নামের মানুষ হতে পারে। এই মানুষটা ভয়ঙ্কর রাগী হতে পারে। রাগ হলে হয়তো সে আহ আশপাশের যা কিছু পাচ্ছে সব ভেঙে চুরে দিচ্ছে, আবার
পরবর্তীতে আফসোস হচ্ছে বা আফসোস নাও হতে পারে, যেটা করেছি ঠিক করেছি। এই নেগেটিভ সাইডের মানে ভয়ঙ্কর রাগের আবার দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ভয়ঙ্কর রাগ, সে এই রাগের উপরে যা কিছু করে, রাগ মাথায় যা কিছু করে, রাগের মুহূর্তে যা কিছু করে, তার জন্য পরবর্তীতে অনুশোচনা করে। আরেকটা রাগ রয়েছে এই নেগেটিভ সাইডের মানুষের মধ্যে, রাগের সময় যা কিছু করে তার জন্য পরবর্তীতে কোনো অনুশোচনা করে না। এই মানুষগুলো পিআরএস এর নেগেটিভ সাইডের মানুষ। এই মানুষগুলো আসলে তাদের কোনোভাবেই কোনো ওষুধ দিয়ে তাদের এই স্থিরতা, তাদের রাগ কমানো, তাদের অসুস্থতা কমানো সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমরা পিআরএস মেডিসিন তার মধ্যে অ্যাপ্লাই না করব। এই ক্ষেত্রে একটা প্রবলেম আমরা ফেস করতে পারি চেম্বারে, সেটা হচ্ছে যখন ভয়ঙ্কর প্রিডোমিনেন্ট হাই পিআরএস পাবো, তখন পিআরএস এর বিপক্ষে যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনটাকে অ্যাপ্লাই করলেই সাথে সাথে কিন্তু ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন হতে পারে। এমনও কমপ্লেন আসবে আমাদের কাছে যে তার পিআরএস অ্যাপ্লাই করা যায় না, পিআরএস অ্যাপ্লাই করলেই ভয়ঙ্কর বৃদ্ধি ঘটে, তার পিটিএস এ যেতে হয়। এই মানুষটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের প্রিডোমিনেন্ট নিয়ে, পিআরএস প্রিডোমিনেন্ট নিয়ে আমাদের কাছে আসে। যখন এই মানুষটার চিকিৎসা চলতে 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 পিআরএসটা রিসেসিভ অবস্থায় যাবে, তখন এই মানুষটা হাইড্রোফোবিনাম বা পিআরএস এর জন্য মেডিসিন দিলে, অ্যাপ্লাই করলে এই মানুষটার রোগের বৃদ্ধি ওই পরিমাণ ঘটবে না যে পরিমাণ আগে ঘটতো, ইতিপূর্বে ঘটতো। এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের পরিবারেও থাকতে পারে। তো এগুলোকে আমাদের ঠিক করার জন্য যা কিছু করা দরকার সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সেই বিষয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এই মানুষগুলো যদি আমরা সুস্থতা দিতে পারি, তাহলে এই মানুষগুলোর মাধ্যম দিয়ে পৃথিবীতে একটা শান্তিপূর্ণ পরিবেশ যদি বজায় রাখা যায় বা রাখা যাবে, যদি একটা পরিবারের মানুষ এই অতিষ্ঠ করা মানুষটার জন্য মেডিসিন নিয়ে সেই মানুষটা শান্ত হয়, তাদের পরিবারে অশান্তি দূর হয়ে যায়, তাহলে ওই পরিবার শান্ত হয়ে যাবে এবং পরিবারের সাথে সাথে বা তার প্রতিবেশী, তার পরিচিত জন, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তারা যারা চিনতো তাকে, জানতো তাকে, তারা সবাই কিন্তু একটা শান্তিপূর্ণ পৃথিবীতে থাকতে পারবে, শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে। তো এই মানুষগুলো কিন্তু পিআরএস ছাড়া অন্য কোনো মেডিসিন দিয়ে তাকে সুস্থ করা কোনোভাবেই সম্ভবপর নয়। এই জন্য আমরা অবশ্যই এই মানুষগুলোকে চিহ্নিত করব এবং এখানে আমাদের যে নির্ধারিত মেডিসিন পিআরএস এর, সেই নির্ধারিত মেডিসিন অ্যাপ্লাই করব। যদি নিতান্তই এই মেডিসিন অ্যাপ্লাই করার পর বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে আমরা কাপিং করব এবং কাপিং করেও যদি বৃদ্ধি ঠেকানো না যায়, তাহলে আমরা লোয়ার পোটেন্সিতে আসব এবং আরো লোয়ারে আসব। এবং এই লোয়ারে আসার পরও যদি দেখা যায় যে তাদের রোগের যে বৃদ্ধিটা ঘটেছিল পিআরএস অ্যাপ্লাই করার ফলে, সেই বৃদ্ধি কোনোভাবেই কমানো যাচ্ছে না, তাহলে লোয়ারেও আমরা কাপিং এর সংখ্যা বৃদ্ধি করতে থাকব এবং হয়তো 2টো 5টা বা 10টা কাপিং বৃদ্ধি করলে এই মানুষটা শান্তিতে ঘুমাতে পারবে, তার পরিবার শান্তিতে থাকতে পারবে। এই হচ্ছে মোটামুটি আমরা পিআরএস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আর আমরা আগামী দিন পিটিএস নিয়ে কথা বলবো। পিআরএস এর প্রসঙ্গ আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে।